শেষ হয়েছে ক্রাউন জুয়েল 2025। এই শো নিয়ে যেমনটা এক্সপেকটেশন ছিল তার থেকেও 100 গুণ বেশি ডেলিভার করা হয়েছে। বিশেষ করে দুই লেজেন্ড জন সিনা এবং এজে স্টাইলস এর মধ্যকার লেজেন্ডারি ম্যাচের কথা তো আলাদা করে বলতেই হয়। যাই হোক, এই ভিডিওতে ক্রাউন জুয়েল 2025 এর সম্পূর্ণ রিভিউ করব। যে কয়টা ম্যাচ হয়েছে প্রত্যেকটা ম্যাচের খুঁটিনাটি বিষয়গুলো এক এক করে আপনাদের সঙ্গে শেয়ার করব। ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। প্রথম ম্যাচ বা কিক অফের ম্যাচ হিসেবে আমরা একটা অস্ট্রেলিয়ান স্ট্রিট ফাইট ম্যাচ দেখতে পাই ওটিসি 1 রোমান রেইন্স এবং বিগ ব্রনসন রিডের মধ্যে। রোমান রেইন্সকে কিন্তু এখন মেইন ইভেন্টে রাখা হচ্ছে না, তাকে কিন্তু এখন কিক অফে রাখা হচ্ছে। আর রোমান রেইন্স যে মানে রেসলার, রোমান রেইন্স যদি এরকম প্রত্যেকটা শোতে কিক অফ করে তাহলে হয়তোবা কিছুদিন পর থেকে কিক অফকেও মেইন ইভেন্টের মতো ভ্যালু করা হবে, কারণ এই সুপারস্টারটা কিন্তু আর অন্য কেউ না, এটা হলো ওটিসি। আর তাছাড়া রোমান রেইন্সের ম্যাচ মানে অন্য লেভেলের একটা অ্যাট্রাকশন। হ্যাঁ, যদিও রোমান রেইন্স হেরেছে সেটা অন্য বিষয়। তো যাই হোক, এবার এই ম্যাচের ব্যাপারে কথা বলি। তো প্রথমে এন্ট্রি হয় বিগ ব্রনসন রিডের, যার সঙ্গে ছিল পল হেমেন। এরপরে আসে ওটিসি 1 রোমান রেইন্স। দুজনের মধ্যে ম্যাচটা অফিসিয়ালি স্টার্ট হয়। ম্যাচের শুরু থেকেই কিন্তু রোমান রেইন্স ডমিনেট করে। রোমান রেইন্স কিন্তু শুরু থেকেই এই ম্যাচটাকে নিজের আয়ত্তে রাখে। যদিও ব্রনসন রিড মাঝে মধ্যে ফাইট ব্যাক করার চেষ্টা করে, তবে রোমান রেইন্সের সামনে কিন্তু তেমন সুবিধা করে উঠতে পারে না। যেহেতু এটা একটা অস্ট্রেলিয়ান স্ট্রিট ফাইট ম্যাচ ছিল, এই ম্যাচের মধ্যে কিন্তু আমরা ক্রিকেট ব্যাটের ব্যবহার দেখতে পেয়েছি। রোমান রেইন্স কিন্তু ক্রিকেট ব্যাট দিয়ে ব্রনসন রিডকে মেরেছে। আর তাছাড়া সেখানে কিন্তু বলও রাখা ছিল, যেটা দিয়ে কিন্তু রোমান রেইন্স একবার পল হেমেন একবার ব্রনসন রিডের দিকে ছুঁড়ে মারতেছিল। আমি কিন্তু এই সেগমেন্টটা বেশ এনজয় করেছি। এরপরে ম্যাচটা কিন্তু আস্তে আস্তে আরো আকর্ষণীয় হয়ে ওঠে। রোমান রেইন্স এবং ব্রনসন রিড কিন্তু একে অপরের ওপরে বেশ চড়াও হয়ে যায়। আর একটা পর্যায়ে রোমান রেইন্স কিন্তু একটা সামওয়ান ড্রপ লাগায়, যেটা কিন্তু স্টিল চেয়ারের ওপরে ছিল। তো এটা কিন্তু মারাত্মক একটা স্পট ছিল এই ম্যাচের মধ্যে। আই থিঙ্ক ব্রনসন রিডকে বেশ ভালো মতোই লেগেছে এই সামওয়ান ড্রপটা। এরপরে অবশ্য ব্রনসন রিড এই ম্যাচের মধ্যে ফাইট ব্যাক করে। তার কাছ থেকে আমরা ডেড ভ্যালি ড্রাইভার দেখতে পাই, আরো অনেক ছোটখাটো মুভ দেখতে পাই। এরপরে রোমান রেইন্স এই ম্যাচের মধ্যে ফিরে রোমান রেইন্সের কাছ থেকে আমরা সুপারম্যান পাঞ্চ দেখতে পাই। এরপরে সেই স্পিয়ার লাগানোর জন্য রেডি হয়ে যায়, তবে ব্রনসন রিড কিন্তু রিং থেকে নেমে যায়। আর যেহেতু ব্রনসন রিড রিং থেকে নেমে গিয়েছে, তো রোমান রেইন্স কিন্তু রিং সাইডে একটা স্পিয়ার দেওয়ার জন্য রেডি হয়ে যায়। আমার কাছে মনে হচ্ছিল যে রোমান রেইন্স এবার ব্রনসন রিডকে যে স্পিয়ারটা দিবে সেটাতে কিন্তু এবার ব্যারিকেডটাও ভেঙে যাবে। নর্মালি রোমান রেইন্সের ম্যাচের মধ্যে এরকম স্পিয়ার আমরা দেখতে পাই, তবে বিষয়টা কিন্তু একদমই এরকম ঘটে না। রোমান রেইন্স যখন ব্রনসন রিডকে স্পিয়ার দেওয়ার জন্য যায়, সেই সময় কিন্তু আবার ব্রন বেকার চলে আসে। ব্রন বেকার কিন্তু অডিয়েন্সদের মধ্যে থেকে এসে উল্টো রোমান রেইন্সকে একটা স্পিয়ার লাগিয়ে দেয়। এই যে ব্রন বেকার রোমান রেইন্সকে স্পিয়ার লাগালো, এরপরে কিন্তু রোমান রেইন্সের মার খাওয়া শুরু হয়ে যায়। ব্রনসন রিড এবং ব্রন বেকার দুজনে মিলে কিন্তু রোমান রেইন্সকে বেশ ভালো মতোই মারে। আর তাছাড়া আমরা কিন্তু শিল্ড পাওয়ার বমও দেখতে পেয়েছি। ব্রনসন রিড এবং ব্রন বেকার কিন্তু নিজেদের মতো করে রোমান রেইন্সকে অ্যানাউন্সার টেবিলের উপরে একটা শিল্ড পাওয়ার বম দিয়েছে। যেহেতু সেথ রলিন্সের সঙ্গে কিন্তু রোমান রেইন্সের মূল ফিউডটা চলতেছে, এর জন্য কিন্তু এই শিল্ড পাওয়ার বম এই সেগমেন্টটা কিন্তু এই ম্যাচের মধ্যে রাখা হয়েছে, যেটাও কিন্তু বেশ উপভোগ্য ছিল। যেহেতু এখানে পাওয়ার বমটা রোমান রেইন্সকে হজম করতে হয়েছে, এর জন্য কিন্তু আমার কাছে তেমন ভালো লাগেনি। আই থিঙ্ক রোমান ফ্যান যারা আছে তাদের কারো কাছেই কিন্তু এই বিষয়টা ভালো লাগেনি। এরপরে অবশ্য রোমান রেইন্সকে সেভ করার জন্য সেখানে দা উসোস চলে আসে। দা উসোস এসে ব্রনসন রিড এবং ব্রন বেকার দুজনকেই মারে। আমরা জে উসো এবং জিমি উসোর কাছ থেকে ডাবল সুপার কিক দেখতে পাই। এরপরে দুজনে কিন্তু রোপের উপরে উঠে যায় ডাবল স্প্ল্যাশ লাগানোর জন্য, তবে রিং সাইডে কিন্তু ততক্ষণে ব্রনসন রিড রিকভার হয়ে যায় এবং সে কিন্তু জিমি উসোকে মেরে নেয়। তো জিমি উসো মার খেয়ে সে কিন্তু রিং সাইডে পড়ে যায়। রিং এর মধ্যে থাকে কিন্তু ব্রন বেকার এবং ব্রন বেকার কিন্তু জে উসোকে ধরে নেয় এবং সে কিন্তু জে উসোকে মারে। জে উসোকে মারার পরে রিং সাইডে কিন্তু জিমি উসো আগে থেকে পড়েছিল। তো জিমি উসোকে কিন্তু এবার ব্রন বেকার একটা স্পিয়ার লাগানোর জন্য যায়, আর সে কিন্তু একটা স্পিয়ার দিয়েও দেয়। রোমান রেইন্সের যে স্পিয়ারটা দেখার জন্য অপেক্ষা করতেছিলাম ব্রেকেট ভেঙে যাবে, সেই স্পিয়ারটা হয়, তবে রোমান রেইন্স কিন্তু মারতে পারে না। এই স্পিয়ারটা কিন্তু ব্রন বেকার মারে, যেটা জিমি উসোকে। তো জিমি উসোকে যে স্পিয়ারটা মারে সেটা কিন্তু তাগড়া লেভেলের একটা স্পিয়ার ছিল, আর এই স্পিয়ারে কিন্তু ব্রেকেটটা
স্পিয়ারটাও ভেঙে যায়। তো রোমান রেঞ্জের স্পিয়ারটা কিন্তু এখন ব্রন বেকার আস্তে আস্তে নিজের আয়ত্তে নিয়ে আসতেছে। জে উসো এবং জিমি উসো দুজনেই মার খেয়ে তো পড়ে থাকে। তো ব্রনসন রিড মনে করে যে এটাই সময়, এবার এই ম্যাচটা শেষ করা উচিত। তো সে কিন্তু সুনামির জন্য যায়। তবে রোমান রেঞ্জ কিন্তু রিকভার করে সে কিন্তু ব্রনসন রিডকে রোপের ওপরেই কিন্তু একটা সুপারম্যান পাঞ্চ লাগিয়ে দেয়। এরপরে ব্রন বেকার যখন রিং এর মধ্যে উঠতে যায় তখন রোমান রেঞ্জ কিন্তু ব্রন বেকারকে একটা সুপারম্যান পাঞ্চ লাগিয়ে দেয়। ততক্ষণে আবার ব্রনসন রিড রিকভার করে সে কিন্তু আবার রোমান রেঞ্জের উপরে অ্যাটাক করে দেয়। সে কিন্তু একটা ডেড ভ্যালি ড্রাইভারের জন্য যায়। রিং সাইডে কিন্তু আগে থেকে একটা টেবিল সেট করা ছিল, তো সেটার উপরে ব্রনসন রিড কিন্তু একটা ডেড ভ্যালি ড্রাইভার লাগানোর জন্য যায়। তবে রোমান রেঞ্জ কিন্তু ফাইট ব্যাক করে। তো রোমান রেঞ্জ যখন ফাইট ব্যাক করে সেই সময় কিন্তু আবার জে উসো রিং এর মধ্যে চলে আসে। জে উসো এখানে মূলত ব্রনসন রিডকে স্পিয়ার লাগানোর জন্য যায়, তবে ব্রনসন রিড সেখান থেকে সরে যায় আর জে উসোর এই স্পিয়ারটা গিয়ে হিট করে রোমান রেঞ্জকে জে উসোর একটা স্পিয়ার হজম করতে হয় আর এই স্পিয়ারটাতে কিন্তু কর্নারে যে টেবিলটা ছিল সেটাও ভেঙে যায়। তো এরপরে কিন্তু ব্রনসন রিড এবং ব্রন বেকার সুযোগ পেয়ে যায়। তো ব্রন বেকার কিন্তু আবার জে উসোকে উল্টো আর একটা স্পিয়ার লাগিয়ে দেয়। তো ডাবল স্পিয়ারে কিন্তু এখানে খেলা শেষ হয়ে যায়। ব্রনসন রিড এখানে সুযোগ পেয়ে যায়। ব্রনসন রিড এখানে রোমান রেঞ্জকে একটা সুনামি লাগিয়ে সে কিন্তু ইজিলি এই ম্যাচটা জিতে যায়। তো দা উসোস কিন্তু এখানে রোমান রেঞ্জকে সাহায্য করার জন্য এসেছিল, তবে উল্টো এখানে উসোসের কারণেই কিন্তু রোমান রেঞ্জকে হারতে হয়েছে। এর জন্যই কিন্তু রোমান রেঞ্জ গত মানডে নাইট শোতে বলেছিল যে তোমাদের আমাকে সাহায্য করার কোনো প্রয়োজন নেই, তবে এখানে সাহায্য করতে এসে কিন্তু উল্টো রোমান রেঞ্জের ক্ষতি করে দিয়েছে। আর এই ম্যাচটা শেষ হয়ে যাবার পরে রোমান রেঞ্জ কিন্তু দা উসোসকে বলে যে তোমাদেরকে এখানে কে আসতে বলেছিল, আমি কিন্তু তোমাদেরকে বারবার বলেছিলাম যে আমার কারো সাহায্যের প্রয়োজন নেই। তবে যা হবার তা তো হয়ে গেছে। এতক্ষণে রোমান রেঞ্জ কিন্তু ম্যাচটা হেরে গিয়েছে, ব্রনসন রিড কিন্তু এই ম্যাচটা জিতে গিয়েছে। তো এভাবেই কিন্তু এই ম্যাচটা শেষ হয়েছে। এরপর আমরা চ্যাম্পিয়ন ভার্সেস চ্যাম্পিয়ন ম্যাচ দেখতে পাই ক্রাউন জুয়েল উমেন্স চ্যাম্পিয়নশিপের জন্য। এটা ছিল টিফনি স্ট্র্যাটন এবং স্টেফনি ভেকারের মধ্যে। এই ম্যাচটা কিন্তু একটা ক্লাসিক্যাল টাইপের ম্যাচ ছিল আর ম্যাচটা কিন্তু খুব লম্বা সময় ধরে চলেনি, 10-12 মিনিট মতো হবে। আর এই ম্যাচের শুরুটাই কিন্তু ক্লাসিক্যাল ভাবে হয়। এটা একটা ক্লাসিক্যাল ম্যাচ হলেও এই ম্যাচের মধ্যে কিন্তু আমরা বেশ ডেঞ্জার কিছু মুভ দেখতে পেয়েছি। এই ম্যাচের শুরুর দিকেই কিন্তু আমরা টিফনি স্ট্র্যাটনের কাছ থেকে একটা অ্যালবামা স্ল্যাম দেখতে পাই, যেটা কিন্তু আমার কাছে বেশ ইমপ্রেসিভ মনে হয়েছে। এরপরে স্টেফনি ভেকার টিফনিকে রিং এর কর্নারে নিয়ে যায় এবং সেখানে নিয়ে গিয়ে একটা ড্রাগন স্ক্রু লাগায়, যেটাও কিন্তু ডেঞ্জার একটা মুভ ছিল এই ম্যাচের মধ্যে। এরপরে স্টেফনি ভেকার ডেভিলস কিসের জন্য যায়, তবে সেটা কাউন্টার করে দেয় টিফনি স্ট্র্যাটন। এরপরে সে টপ রোপের উপরে উঠে যায়, সে কিন্তু একটা সন্টন লাগায়, তবে সেটা কিন্তু কাউন্টার করে দেয় স্টেফনি ভেকার। সে কিন্তু একটা নি হিট করে, যেটাও কিন্তু এই ম্যাচের মধ্যে ডেঞ্জার মুভ ছিল। এখানে যদি একটু 19-20 হতো তাহলে কিন্তু খেলা এখানেই শেষ হতে পারতো। তো যাই হোক, এটাও কিন্তু আমার কাছে বেশ ভালো লেগেছে। আর এরপরে আমরা ফাইনালি স্টেফনি ভেকারের কাছ থেকে ডেভিলস কিস দেখতে পাই। বলা যায় স্টেফনি ভেকারের ম্যাচের এটাই কিন্তু অন্যতম আকর্ষণ। আর সত্যি কথা বলতে স্টেফনি ভেকারের ম্যাচ হলে আমিও কিন্তু এই মুভটা দেখার জন্য অপেক্ষা করি। এরপরে অবশ্য টিফনি স্ট্র্যাটন ফাইট ব্যাক করে, সে একটা মুনসল্টের জন্য যায়, তবে সেটা মিস হয়। তবে স্টেফনি ভেকার কিন্তু মিস করে না, সে কিন্তু টপ রোপের উপরে উঠে যায় এবং সেখান থেকে কিন্তু কার্ক্রু স্প্ল্যাশ লাগিয়ে দেয়। আর এরপরে টিফনির কাছে কোনো জবাব থাকে না, স্টেফনি ভেকার পিন করে এবং সে কিন্তু এই ম্যাচটা জিতে যায়। আর স্টেফনি ভেকার কিন্তু দ্বিতীয়বার ক্রাউন জুয়েল উমেন্স চ্যাম্পিয়ন হয়ে যায়। এরপরে সেখানে ট্রিপল এইচ আসে ক্রাউন জুয়েল চ্যাম্পিয়ন এবং ক্রাউন জুয়েল রিংটা দিয়ে দেয় স্টেফনি ভেকারকে। স্টেফনি ভেকারের ছোট্ট একটা প্রোমো হয় আর এভাবেই কিন্তু এই ম্যাচ এবং এই সেগমেন্টটা শেষ হয়। এরপর আমরা দুই লেজেন্ডের মধ্যে লেজেন্ডারি ম্যাচ দেখতে পাই। জন সিনা এবং এজে স্টাইলস এর মধ্যকার ম্যাচের পেছনে কিন্তু কোনো গল্প নেই, তবে আমি কিন্তু প্রেডিকশন ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে এই ম্যাচের পেছনে যদিও কোনো গল্প নেই, তবে দুই লেজেন্ডের মধ্যে লেজেন্ডারি একটা ম্যাচ আমরা দেখতে পাবো। এটা কিন্তু অসাধারণ একটা ম্যাচ হবে, তবে এটা যে এতটা অসাধারণ হবে এটা কিন্তু আমি নিজেও ভাবতে পারিনি। তো বিষয়টা হলো, প্রথমে জন সিনাকে স্পেশাল ভাবে ইন্ট্রোডিউস করানো হয়, যেটা আমরা এখন বরাবরই দেখতে পাচ্ছি। এরপরে এজে স্টাইলস কেও কিন্তু এই ম্যাচের মধ্যে স্পেশাল ভাবে ইন্ট্রোডিউস করানো হয়েছে, যে ব্যবস্থা করে কিন্তু জন সিনা। এখানে টিএনএ এবং বুলেট ক্লাবকেও কিন্তু মেনশন করা হয়। যাই হোক, দুই লেজেন্ডের মধ্যে ম্যাচটা অফিসিয়ালি স্টার্ট হয়। ম্যাচের শুরুটা কিন্তু ক্লাসিক্যাল ভাবে হয়। ম্যাচের 5-7 মিনিট কিন্তু খুবই স্লো ভাবে চলতেছিল, তবে জন সিনা যখন দুইটা শোল্ডার ট্যাকল লাগায় তখন থেকেই কিন্তু এই ম্যাচটা সম্পূর্ণভাবে ঘুরে যায়।
তো বিষয়টা হলো জন সিনা কিন্তু এই ম্যাচের মধ্যে প্রথম 2টা শোল্ডার ট্যাকল হিট করে এজে স্টাইলসকে। এরপরে সে 5 নাকল শাফলের জন্য যায়, তবে এজে স্টাইলস কিন্তু সেটা কাউন্টার করে দেয়। তবে জন সিনা কিন্তু সেকেন্ড টাইম 5 নাকল শাফল কানেক্ট করে এরপরে আমরা একটা অ্যাটিটিউড অ্যাডজাস্টমেন্টও দেখতে পাই, তবে ম্যাচটা শেষ হয় না। এরপরে সে যখন সেকেন্ড টাইম অ্যাটিটিউড অ্যাডজাস্টমেন্টের জন্য যায় তখন এজে স্টাইলস কিন্তু আবারও কাউন্টার করে এবং সে কিন্তু তার সিগনেচার নি হিট করে। এরপরে এজে স্টাইলস ট্রাই করে স্টাইলস ক্লাশ দেবার জন্য, তবে জন সিনা কিন্তু সেটা কাউন্টার করে স্কুল ক্রাশিং ফিনালি হিট করে দেয়। আর এটা কিন্তু দ্য মিজের ফিনিশার, তো এখানে কিন্তু মিজকে ট্রিবিউট দেওয়া হয়েছে। এরপরে আমরা ইউএফএফ স্ল্যাম দেখতে পাই, এরপরে স্করপিও ডেড ড্রপ দেখতে পাই, যেটাও কিন্তু এই ম্যাচের মধ্যে ডেঞ্জার মুভগুলোর মধ্যে একটা। এরপরে এজে স্টাইলস কিন্তু আবারও স্টাইলস ক্লাস দেওয়ার জন্য যায়, তবে জন সিনা কিন্তু কাউন্টার করে এসটিএফ লাগিয়ে দেয়। আর এরপর থেকে শুরু হয় লক আফটার লক, সাবমিশন আফটার সাবমিশন, কাউন্টার আফটার কাউন্টার। মানে এরপরে কিন্তু একের পর এক সাবমিশন আমরা দেখতেই পাচ্ছিলাম, একবার জন সিনা, একবার এজে স্টাইলস, একবার জন সিনা, একবার এজে স্টাইলস। তো আমি এক এক করে প্রত্যেকটা নাম বলতেছি, যেহেতু ভিডিও শুরুতে বলেছি যে খুঁটিনাটি বিষয়গুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। তো বিষয়টা হলো এই ম্যাচের মধ্যে আমরা জন সিনার কাছ থেকে প্রথম সাবমিশন দেখতে পাই। জন সিনা এজে স্টাইলসকে এসটিএফ লাগায়, এজে স্টাইলস কাউন্টার করে সেও লক করে, সিনা আবারও কাউন্টার করে এবং সে অ্যাকুলিট লাগিয়ে দেয়, রুসেফকে ট্রিবিউট দেওয়া হয়েছে। এরপরে এজে স্টাইলস কাউন্টার করে সে কিন্তু কোকিনা ক্লাবস লাগায়, এখানে কিন্তু সামুয়া জোকে ট্রিবিউট দেওয়া হয়েছে। সামুয়া জোকে কিন্তু আমি এখন অনেক মিস করি, তার এই কোকিনা ক্লাবস এটা কিন্তু আমার বেশ ভালো লাগতো। এরপরে সিনা আবারও কাউন্টার করে এবং সিনার কাছ থেকে আমরা দ্য ওয়ালস অফ জেরিকো দেখতে পাই, ক্রিস জেরিকোকে কিন্তু এখানে জন সিনা ট্রিবিউট দিয়েছে। এরপরে এজে স্টাইলস আবারও কাউন্টার করে, এজে স্টাইলস এখানে ক্লাব ক্র্যাশার লাগায়, জন সিনা আবারও কাউন্টার করে এবং জন সিনার কাছ থেকে আমরা আরো একবার এসটিএফ দেখতে পাই। তবে এজে স্টাইলস কিন্তু এবারেও কাউন্টার করে, আর এবারে কাউন্টারটা কিন্তু কোনো সাবমিশন ছিল না, এবারে কাউন্টারটা ছিল কিন্তু একটা স্টাইলস ক্লাশ। তো এজে স্টাইলস কিন্তু জন সিনাকে একটা এই ম্যাচের মধ্যে প্রথম স্টাইলস ক্লাশ হিট করে, এরপরে সে পিন করে, তবে জন সিনা কিন্তু কিক আউট করে। এরপরে এজে স্টাইলস কিন্তু ফিনোমিনাল ফোরাম হিট করার জন্য যায়, তবে জন সিনা কিন্তু কাউন্টার করে এবং এখানে কিন্তু একটা ইমোশনাল মুভ, ইমোশনাল একটা মোমেন্টে পরিণত হয়। জন সিনা কিন্তু এখানে এজে স্টাইলসকে সিস্টার অ্যাবিগেল হিট করে, এখানে কিন্তু ব্রে ওয়াইটকে ট্রিবিউট দেওয়া হয়েছে। অডিয়েন্সটা কিন্তু ইমোশনাল হয়ে পড়ে, পার্সোনালি আমিও কিন্তু একটু ইমোশনাল হয়ে পড়েছিলাম। ব্রে ওয়াইটকে কিন্তু আমরা সকলেই অনেক মিস করি। এরপরে অবশ্য এজে স্টাইলস আবারও কাউন্টার করে এবং এজে স্টাইলস এর কাছ থেকে আমরা অ্যাঞ্জেল উইংস দেখতে পাই। এটা কিন্তু বর্তমান সময়ে ডাব্লিউডাব্লিউ তে নিষিদ্ধ মুভগুলোর মধ্যে একটা। নিষিদ্ধ মুভ বলতে আমরা কিন্তু র্যান্ডি অর্টনের কাছ থেকে আগে পান কিক দেখতে পেতাম, যেটা কিন্তু বর্তমান সময়ে এখন বলা যায় যে ব্যান, তবে মাঝে মধ্যে কিন্তু এই মুভগুলা ইউজ করা হয়। যেমনটা স্যাটারডে নাইট মেইন ইভেন্টে কেভিন ওয়েন্স কিন্তু কর্ডি রুডসকে লাগিয়েছিল, র্যান্ডি অর্টনকে লাগিয়েছিল। তো এই টাইপের মুভ, এই মুভগুলা কিন্তু সচরাচর ডাব্লিউডাব্লিউ কোম্পানিতে ব্যান, তবে মাঝে মধ্যে আমরা দেখতে পাই। অনেকে তো এই মুভগুলা বা এই রেসলারগুলোর নামও শোনেনি যারা 2-4 বছর হলে রেসলিং দেখে। তো এখানে এজে স্টাইলস কিন্তু অ্যাঞ্জেল উইংস হিট করে, তারপরেও কিন্তু এই ম্যাচটা শেষ হয় না। জন সিনা কিন্তু ফাইট ব্যাক করে, জন সিনা কিন্তু এখানে পেডিগ্রি লাগানোর জন্য যায়, তবে এজে স্টাইলস কিন্তু এই পেডিগ্রি কাউন্টার করে একটা মুভ লাগায়। সত্যি কথা বলতে এই মুভটার নাম আমি নিজেও জানি না, কারো যদি এই মুভটার কথা জানা থাকে, এই মুভটার নাম জানা থাকে, অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন। আসলে এই মুভটার নাম আমি নিজেও জানি না এটা আসলে কি মুভ। এরপরে জন সিনা কিন্তু একেবারে র্যান্ডি অর্টনে কনভার্ট হয়ে যায়, আমরা কিন্তু রোফাং ডিডিটি দেখতে পাই। এরপরে আমরা কিন্তু জন সিনার কাছ থেকে আর কেউ দেখতে পাই, আর ভিলেন লুক কিন্তু জন সিনাই কানে দেয়। জন সিনা কিন্তু একটা পান্ড কিক হিট করার জন্যও যায়, যেটাও কিন্তু আমরা এই ম্যাচের মধ্যে দেখতে পেয়েছি। তবে এখানে বিষয় হলো পান্ড কিক কিন্তু এজে স্টাইলস কে কানেক্ট হয় না, এজে স্টাইলস কিন্তু কাউন্টার করে। এখানে এজে স্টাইলস কিন্তু জন সিনাকে একটা অ্যাটিটিউড অ্যাডজাস্টমেন্ট লাগিয়ে দেয়। এজে স্টাইলস কিন্তু জন সিনার মুভ জন সিনাকে দিয়ে দিয়েছে। এরপরে এজে স্টাইলস যখন জন সিনাকে 5 নাকল শাফলের জন্য যায়, তখন জন সিনা কিন্তু আন্ডারটেকার হয়ে যায় এবং সে কিন্তু এজে স্টাইলস কে ধরে নিয়ে একটা চোক স্ল্যাম লাগিয়ে দেয়। তো এই চোক স্ল্যাম হিট করার পরে অডিয়েন্সরা কিন্তু 619 চ্যান্ট করতেছিল, আর জন সিনা কিন্তু এজে স্টাইলস কে 619 লাগানোর জন্য যায়, তবে এটাও কিন্তু কানেক্ট হয় না। এজে স্টাইলস কিন্তু কাউন্টার করে দেয়, আর এজে স্টাইলস এর কাছ থেকে আমরা একটা ক্লাসিক 450 দেখতে পাই।
এরপরে অবশ্য এজে স্টাইলস এর কাছ থেকে আমরা সুইচ চেন মিউজিকও দেখতে পাই, যেটা কিন্তু শন মাইকেলের মুভ। এরপরে এজে স্টাইলস এই ম্যাচের মধ্যে আবারও স্টাইলস ক্লাস লাগানোর জন্য যায়, তবে জন সিনা কিন্তু সেটা কাউন্টার করে একটা অ্যাটিটিউড অ্যাডজাস্টমেন্ট লাগিয়ে দেয়। থামস্টোন পাইল ড্রাইভার দেখতে পাই। এরপরে আরো একটা অ্যাটিটিউড অ্যাডজাস্টমেন্ট কিন্তু জন সিনা এজে স্টাইলস কে হিট করে, যার পরে এজে স্টাইলস এর কাছে কিন্তু আর কোনো জবাব থাকে না। এখানে জন সিনা কিন্তু এজে স্টাইলস কে পিন করে এই ম্যাচটা জিতে নেয়। তো এটা কিন্তু অসাধারণ একটা ম্যাচ। যদি বলি যে এটাকে 5 স্টার রেটিং দেওয়া যায় কিনা, তো এটাকে কিন্তু 5 স্টার রেটিং এর মধ্যে 10 স্টারও দেওয়া যায়। সত্যি কথা বলতে এরকম ম্যাচ আমি আমার ক্যারিয়ারে কখনো দেখিনি। একটা ম্যাচের মধ্যে যে এতগুলা ফিনিশার, এতগুলা সাবমিশন হতে পারে, এটা কিন্তু আমার ধারণার বাইরে ছিল। এক কথায় অসাধারণ। দুই লেজেন্ড কিন্তু একটা লেজেন্ডারি ম্যাচ ডেলিভার করেছে এবং তারা কিন্তু এ বয়সে এসব প্রমাণ করে দিয়েছে তারা কেন লেজেন্ড, তাদেরকে আসলে কেন লেজেন্ড বলা হয়। জন সিনা এজে স্টাইলস এদেরকে কেন গ্রেটেস্ট অফ অল টাইম বলা হয়। তো নিউ জেনারেশন কিন্তু এটা নিশ্চয়ই বুঝতে পেরেছে যে লেজেন্ড আর বর্তমান নিউ জেনারেশনের রেসলারদের মধ্যে পার্থক্য কোথায়। এরপর আমরা একটা ট্যাগ টিম ম্যাচ দেখতে পাই আসকা এবং কাইরি সেন ভার্সেস রিয়া রিপ্লি এবং ইয়ো স্কাই এর মধ্যে। ম্যাচটা লম্বা ছিল, ভালো ছিল, তবে আমি খুব বেশি এনজয় করিনি। তো যাই হোক, এই ম্যাচের শুরু থেকেই কিন্তু আসকা ডমিনেট করতে শুরু করে ইয়ো স্কাইয়ের উপরে। ইয়ো স্কাই কিন্তু এই ম্যাচের মধ্যে অনেক মার খায় শুরু থেকেই। ইয়ো স্কাই কিন্তু একটা পর্যায়ে এই ম্যাচের মধ্যে পাগল হয়ে যায় এবং সে পাগল হয়ে কিন্তু বারে বারে আসকার কাছে যাচ্ছিল, আসকা মারতেছিল, আবারও যাইতেছিল, আবারও মার খাচ্ছিল, এরকম কিন্তু হতেই থাকতেছিল। এরপরে অনেক সাধনা করার পরে ফাইনালি রিয়া রিপ্লি কিন্তু এই ম্যাচের মধ্যে আসে। রিয়া রিপ্লি কিন্তু ট্যাগই পাচ্ছিল না। ফাইনালি রিয়া রিপ্লি আসার পরে রিয়া রিপ্লি কিন্তু আবার ডমিনেট করতে শুরু করে। এরপরে কাইরি সেন কিন্তু এই ম্যাচের মধ্যে ফাইট ব্যাক করে। কাইরি সেনের কাছ থেকে আমরা একটা অ্যালবামা স্ল্যাম দেখতে পাই। ইয়ো স্কাইয়ের কাছ থেকে আমরা স্প্রিং বুট মুনসল্ট দেখতে পাই। এরপরে আর একটা মুনসল্ট দেখতে পাই। শেষে গিয়ে কাইরি সেন এবং আসকা আবারও ফাইট ব্যাক করে। আমরা কাইরি সেনের কাছ থেকে একটা ইনসেন এলবো দেখতে পাই। এরপরে কাইরি সেন রিয়া রিপ্লিকে পিন করে, তবে ইয়ো স্কাই এসে এই ম্যাচটাকে সেভ করে নেয়। এরপরে রিয়া রিপ্লি এবং ইয়ো স্কাই দুজনে কিন্তু এই ম্যাচের মধ্যে ফাইট ব্যাক করে। রিয়া রিপ্লি একটা রিপ টাইট হিট করে। এরপরে শেষে গিয়ে ইয়ো স্কাই একটা মুনসল্ট লাগায়, সে পিন করে এবং ইয়ো স্কাই আর রিয়া রিপ্লি দুজনে কিন্তু এই ম্যাচটা জিতে যায়। এরপর আমরা মেইন ইভেন্টে দুই চ্যাম্পিয়নের মধ্যে ক্রাউন জুয়েল চ্যাম্পিয়নশিপের জন্য ম্যাচ দেখতে পাই, যে ম্যাচের মধ্যে কম্পিট করতেছিল ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন সেথ রলিন্স এবং আনডিসপিউটেড চ্যাম্পিয়ন কডি রুডস। ম্যাচের শুরু থেকেই কিন্তু কডি সেথ রলিন্সের উপরে অ্যাটাক করতে থাকে এবং সেথ রলিন্স কিন্তু ম্যাচের শুরুতে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছিল। তার মাইন্ডে কিন্তু এই জিনিসগুলোই ঘুরপাক খাচ্ছিল যে আমি কডিকে কিভাবে হারাবো, কডি আমাকে 3 বার হারিয়েছে, মানে সে কিন্তু মেন্টালি ডিস্টার্ব ছিল। এরপরে সে রিং এর মধ্যে আসলে দুজনের মধ্যে আবারও ফাইট শুরু হয়। এখানে কডি কিন্তু একটা ডিজাস্টার কিকের জন্য যায়, তবে সেথ রলিন্স কিন্তু সেটা কাউন্টার করে একটা পাওয়ার বাম লাগিয়ে দেয়, যেটা কিন্তু আমার কাছে বেশ ভালো লেগেছে। এই ম্যাচের মধ্যেও আমরা সেথ রলিন্সের কাছ থেকে ড্রাগন স্ক্রু দেখতে পাই। এরপরে সেথ রলিন্স কডিকে নিয়ে মক করতে থাকে, কডিকে কডির মুভ গুলো দিয়ে মেন্টালি টর্চার করতে থাকে, তবে কডি কিন্তু কাউন্টার করে। কডি কিন্তু এই ম্যাচের মধ্যে আবারও ফিরে সে ফাইট ব্যাক করে। কডি রুডসের কাছ থেকে আমরা পাওয়ার স্ল্যাম দেখতে পাই, ডিজাস্টার কিক দেখতে পাই, এমনকি সে কিন্তু কডি কাটারও হিট করে। এরপরে সে যখন আবারও ডিজাস্টার কিক দেওয়ার জন্য যায়, তখন সেথ রলিন্স কিন্তু পেডিগ্রি লাগিয়ে দেয়। এরপরে সেথ রলিন্স কিন্তু এই ম্যাচের মধ্যে কডি রুডসের ফিনিশার কডি রুডসকে হিট করে। সেথ রলিন্সের কাছ থেকে আমরা ক্রস রুটস দেখতে পাই। এরপরে কডি আবারও এই ম্যাচের মধ্যে সেথ রলিন্সকে কডি কাটার হিট করার জন্য যায়, তবে সেথ রলিন্স কিন্তু আবারও সেটা আটকে নিয়ে সে কিন্তু আবারও পেডিগ্রি হিট করে। এরপরে আমরা একটা স্টম্প দেখতে পাই, তবে তারপরেও কিন্তু এই ম্যাচটা শেষ হয় না। এরপরে সেথ রলিন্স ভাবতে থাকে সে কডিকে কিভাবে হারাবে। সে রিং সাইডে চলে যায় এবং রেসলম্যানিয়া 40-তে কডি যে রোলেক্সটা সেথ রলিন্সকে গিফট করেছিল, সেথ রলিন্স কিন্তু সেটা নিয়ে আসে। সেটা নিয়েও আমরা এই ম্যাচের মধ্যে নাটকীয়তা দেখতে পাই। এরপরে কডি রুডস কিন্তু এই ম্যাচের মধ্যে ফাইট ব্যাক করে। কডির কাছ থেকে আমরা কডি কাটার দেখতে পাই। এরপর একটা ক্রস রুটসও কিন্তু এখানে কডি রুডস সেথ রলিন্সকে হিট করে, তবে তারপরেও কিন্তু এই ম্যাচটা শেষ হয় না। সেথ রলিন্স আবার এই ম্যাচের মধ্যে ফাইট ব্যাক করে। সেথ রলিন্সের কাছ থেকে এই ম্যাচের মধ্যে আমরা একটা ডেঞ্জার মুভ দেখতে পাই। সেথ রলিন্স কিন্তু কস টু কস হিট করে, যেটা কিন্তু সচরাচর আমরা শেন ম্যাকম্যানের কাছ থেকে দেখতে পেতাম। এরপরেও যখন এই ম্যাচটা শেষ হয় না, সেথ রলিন্স কিন্তু টপ রোপের উপর থেকে স্প্যানিশ ফ্লাই হিট করে। এরপরেও এই ম্যাচটা শেষ হয় না। এরপরে কডি এই ম্যাচের মধ্যে ফাইট ব্যাক করে সেথ রলিন্সকে নিয়ে টপ রোপের উপরে উঠে যায়। টপ রোপের উপর থেকে সে কিন্তু একটা ক্রস রুটস হিট করে, তারপরেও এই ম্যাচটা শেষ হয় না। সেথ রলিন্স এখানেও কিক আউট করে দেয়। এরপরে সেথ রলিন্সের কারণে রেফারিকে গিয়ে একটা মুভ লেগে যায়, রেফারি তো সেটা নিয়ে ধরে পড়ে থাকে।
এরপরে যে রোলেক্স ওয়াস্টার রিং এর কর্নারে ছিল সেটা নিয়ে কিন্তু সেথ রলিন্স একটা পাঞ্চ করে দেয় কডি রোডসকে। এরপরে সেথ রলিন্স সেকেন্ড রোপের উপর থেকে একটা স্টম্প লাগায়, যার পরে কডি রোডসের কাছে আর কোনো জবাব থাকে না, কডি রোডসকে এই ম্যাচটা হারতে হয়েছে। সেথ রলিন্স এখানে কডি রোডসকে হারিয়ে সে কিন্তু 2025 সালের ক্রাউন জুয়েল চ্যাম্পিয়ন হয়ে যায়। তো সেথ রলিন্স কিন্তু ফাইনালি কডি রোডসকে হারিয়েছে, সে কিন্তু তার হারের বদলাগুলো নিয়েছে এবং তাছাড়া সে কিন্তু এখানে ক্রাউন জুয়েল চ্যাম্পিয়নও হয়ে গেছে। তো এভাবেই কিন্তু ক্রাউন জুয়েলটা শেষ হয়েছে। তো 2025 সালের ক্রাউন জুয়েলের শোটা কিন্তু অনেক ভালো ছিল, আমি কিন্তু পার্সোনালি অনেক বেশি এনজয় করেছি। যে ম্যাচগুলো ছিল প্রত্যেকটা ম্যাচের কোয়ালিটি কিন্তু অনেক ভালো ছিল। বিশেষ করে আরেকবার বলতে হচ্ছে জন সিনা এবং এজে স্টাইলস এর মধ্যে যে লেজেন্ডারি ম্যাচটা ছিল এটা কিন্তু নেক্সট লেভেলে ছিল। আমি আমার ক্যারিয়ারে এরকম ম্যাচ কখনো দেখতে পাইনি। তো ক্রাউন জুয়েল 2025 এই শোটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই এই ভিডিওতে কমেন্ট করে জানাবেন। আর এই ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন, চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। যাওয়ার আগে একটি কথাই বলতে চাই, যদি রেসলিং ভালোবাসো তাহলে আমরা সবাই এক টিম।